আমরা ফিলিস্তিন সম্পর্কে জানি, ইহুদিদের সম্পর্কে জানি এবং ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে জানি, কিন্তু কিভাবে ফিলিস্তিনের মাটিতেই ফিলিস্তিনিদের উপর জুলুম নির্যাতন চালিয়ে এই ইহুদি রাষ্ট্র ইসরায়েল গঠন করা হয়েছে তা জানি না। আজকের এই পর্বের মাধ্যমে আমরা জানব কিভাবে ইসরায়েল রাষ্ট্রের উত্থান হয়েছে, কাদের সহযোগিতায় ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র গঠনে সক্ষম হয়েছে এবং জানব ইসরায়েল রাষ্ট্র গঠনে ইহুদিদের চক্রান্ত এবং হঠকারিতা সম্পর্কে। বর্তমান পরিস্থিতির আলোকে এই বিষয়গুলো সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। আর এই ভিডিওটিতে থাকছে এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা। তাই সকলের প্রতি অনুরোধ রইল, নিজের ধৈর্য এবং মনোযোগের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিন এবং সঠিক ইতিহাসটুকু জানার চেষ্টা করুন। দর্শক, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই ইসরায়েল রাষ্ট্র গঠনের পূর্বে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলে এরা যদিও সেসব স্থানের স্থানীয় ভাষায় কথা বলা এবং স্থানীয় রীতিনীতিতে চলাফেরা করতে অভ্যস্ত হয়ে যায়, তথাপি অর্থ সম্পদ হাসিল করা ছাড়া দেশের সামগ্রিক সমস্যাবলী সম্পর্কে এদের কোনো মাথা ব্যথাই ছিল না। বিভিন্ন দেশে এরা প্রচুর অর্থ উপার্জনের কাজেই সর্বদা লিপ্ত ছিল। স্থানীয় জনসাধারণের সঙ্গে এদের একাত্মবোধ কখনোই জন্মায়নি, বরং বিভিন্ন দেশের বিপদ আপদের সময় এরা দেশের স্বার্থবিরোধী পন্থাই অবলম্বন করেছে। তাই বিভিন্ন দেশ থেকে বারবার এদেরকে বহিষ্কার করা হয়েছে। ইহুদি ধর্মের একটা বড় দুর্বলতা হলো এটা একটা গোত্রীয় ধর্ম, কারণ ইহুদি পরিবারে জন্মগ্রহণ করা ছাড়া এই ধর্মে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আর এজন্যই এই ধর্ম তার অনুসারীদের মনে সংকীর্ণতা সৃষ্টি করে। পৃথিবীর অপরাপর মানুষদেরকে এরা নিজেদের মধ্যে গ্রহণ করতে পারে না। ইহুদি সম্প্রদায় যখন খণ্ড বিখণ্ড হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তখন অন্যান্য ধর্ম, বিশেষ করে খ্রিস্টান ধর্ম ও ইসলাম ধর্মের প্রচারে অনেক ইহুদি খ্রিস্টান অথবা মুসলমান হতে শুরু করে। এই বিপদ থেকে আত্মরক্ষার জন্য ইহুদি সম্প্রদায় নিজেদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেয় এবং নানাবিধ বিধিনিষেধের গণ্ডি খাড়া করে অন্যান্য ধর্মের প্রচার কার্যের প্রভাব প্রতিরোধ করতে প্রয়াস পায়। এই কারণেও এরা মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়। তাই খ্রিস্টান শাসিত দেশগুলোতে এরা নাগরিক মর্যাদা লাভ করতে পারেনি। ফরাসি বিপ্লব ইহুদিদের জন্য মুক্তির পয়গাম বহন করে আনে। ইহুদিদের রচিত বিশ্বব্যাপী চক্রান্তের পরিকল্পনা পুস্তক প্রটোকল বই থেকে জানা যায় যে ফরাসি রাষ্ট্র বিপ্লবের পরিকল্পনা ও পরিচালনায় ইহুদি ষড়যন্ত্রকারীদেরই হাত ছিল। এই বিপ্লবের ফলে 19 শতকের শেষের দিকে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড ইহুদিদের পূর্ণ নাগরিক অধিকার প্রদান করে। কিন্তু পূর্ব ইউরোপে তখনও ইহুদিদেরকে ঘৃণার চোখে দেখা হতো এবং সেখানে আজাদির সুখ থেকে এরা সম্পূর্ণ বঞ্চিত ছিল। অস্ট্রিয়ায় ইহুদি সাংবাদিক থিওডর হার্টজেল সর্বপ্রথম ইহুদিদের মধ্যে আজাদির প্রেরণা সৃষ্টি করে। এজন্যই তাকে ইহুদিবাদের জনক বলা হয়। দর্শক, আপনারা একটা বিষয় বুঝতে ভুল করবেন না, ইহুদি ধর্ম আর ইহুদিবাদ কিন্তু এক না, দুইটা ভিন্ন মতবাদ। ইহুদি ধর্ম বহু পুরাতন, কিন্তু ইহুদিবাদের জন্ম 19 শতকের শেষের দিকে। ফিলিস্তিনকে ইহুদিদের জাতীয় রাষ্ট্রে পরিণত করার আন্দোলনকে ইংরেজিতে বলা হয় জায়নিজম। জায়ন পাহাড়ের নাম থেকেই আন্দোলনের এই নামকরণ করা হয়েছে, আর এর বাংলা করলে হয় ইহুদিবাদ। দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে প্রথমত থিওডর হার্টজেল ফিলিস্তিনে ইহুদিদের রাষ্ট্র কায়েম করার কোনো পরিকল্পনাই করেনি। সে বরং ইংরেজদের পরামর্শে পূর্ব আফ্রিকায় একটি আজাদ ইহুদি রাষ্ট্র স্থাপন করতে আগ্রহী ছিল। কিন্তু অন্যান্য ইহুদি নেতাদের সাথে আলাপ আলোচনার পর তার মনোভাব পরিবর্তিত হয় এবং তার লুব্ধ দৃষ্টি ফিলিস্তিনের প্রতি আকৃষ্ট হয়। হার্টজেল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একদিকে পৃথিবীর বিভিন্ন দেশের শাসকগণের সঙ্গে যোগাযোগ শুরু করে দেয় এবং অপরদিকে তুর্কির সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়ের সাথে দেখা করে ফিলিস্তিনে ইহুদিদের বসবাসের জন্য অনুমতি প্রার্থনা করে। স্বভাবসুলভ পন্থায় ইহুদি দল সুলতানকে 5 কোটি পাউন্ড অর্থ সাহায্য করে তুর্কির খেলাফতের অর্থনৈতিক সংকট দূরীকরণের ইচ্ছা প্রকাশ করে। সুলতান আব্দুল হামিদ এদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরেই তাদের এই আবেদন নাকচ করে দেন এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তার জীবদ্দশায় ইহুদি সম্প্রদায় কখনোই ফিলিস্তিনে বসবাস করার অনুমতি লাভ করতে পারবে না। থিওডর হার্টজেল সুলতান আব্দুল হামিদের নিকট থেকে নিরাশ হয়ে পুনরায় ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং 1897 সালের 29 আগস্ট সুইজারল্যান্ডে ইহুদি কংগ্রেসের বৈঠক আহ্বান করে। উক্ত বৈঠকে কিছু ফয়সালা গৃহীত হয়। ফয়সালাগুলো ছিল এমন যে, প্রথমত ফিলিস্তিনকে ইহুদি রাজ্যে পরিণত করার উদ্দেশ্যে ইহুদিদের সুপরিকল্পিত উপায়ে কৃষি ও ব্যবসায়ের ক্ষেত্রে অগ্রসর করানো। দ্বিতীয়ত, সমগ্র পৃথিবীর ইহুদিদের সংঘবদ্ধ করার জন্য আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে সংগঠন কায়েমকরণ। তৃতীয়ত, ইহুদিদের মধ্যে জাতীয় চেতনা ও অনুভূতি সৃষ্টির উদ্দেশ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ। এবং চতুর্থত, প্রথম 3 দফা কর্মসূচির সঙ্গে সঙ্গে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র কায়েম করার জন্য প্রয়োজনীয় চেষ্টা তদবির জারি রাখা। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে ইহুদি সম্প্রদায় মুসলমানদের বিরুদ্ধে নানান ধরনের চক্রান্তের জাল বিস্তার করে
একদিকে আরব ও অনারবদের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির জন্য তুর্কি খেলাফতের অধীনে যেসব আরব অফিসার ও সৈন্য নিয়োজিত ছিল তাদের মনে তুর্কি সুলতানের প্রতি বিদ্বেষ সৃষ্টি করার কাজ ইংরেজ ও ইহুদি সম্প্রদায় যুক্তভাবে শুরু করে। আঞ্চলিকতাবাদ ও ভাষাগত জাতীয়তার সস্তা ও মুখরোচক স্লোগানে মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে তাদের দুর্বল করার এই হীন প্রচেষ্টা নব্য সমাজকে সহজে আকৃষ্ট করে এবং এর ফলে আরব তুর্কির সম্পর্ক বিনষ্ট হয়। অপরদিকে ফ্রিমেশন আন্দোলন তুর্কির অভ্যন্তরে যুবক শ্রেণীকে খেলাফত ও ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তোলার কাজে লিপ্ত হয়। তুর্কির বিপ্লব প্রধানত ইহুদিদেরই পরিকল্পনা মোতাবেক সংগঠিত হয়েছিল। কামাল পাশা ইহুদিদেরই ক্রিয়ানক হিসেবে ময়দানে কাজ করেছেন মাত্র। তুর্কির খেলাফত মুসলিম জাহানের ঐক্য ও ভ্রাতৃত্বের একটা কেন্দ্র ছিল। সমগ্র মুসলিম জাহান এই খেলাফতকে কেন্দ্র করেই পরস্পরের প্রতি এক ভ্রাতৃত্বের বন্ধন অনুভব করত। ইংরেজ ও ইহুদি ষড়যন্ত্রের ফলে খেলাফত উচ্ছেদ হয়ে গেল এবং মুসলিম জাহানের ঐক্যসূত্র ছিন্ন হল। এরপর থেকেই মুসলিম দেশগুলো পরস্পরের সঙ্গে ঝগড়া বিবাদ করে নিজেদেরকে ইহুদি ও খ্রিস্টান চক্রান্তের খপ্পরে নিক্ষেপ করে। প্রিয় দর্শক, কামাল আতাতুর্ক পাশা এই কুলাঙ্গারকে আবার আধুনিক তুরস্কের জনকও বলা হয়। এই কুলাঙ্গার 25,000 ধর্মপ্রাণ মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছিল। খ্যাতনামা আলেম ও ইসলামী চিন্তাবিদদেরও পৈশাচিক আনন্দে হত্যা করে গাজী উপাধি ধারণ করেছিল এই কুলাঙ্গার কামাল পাশা। এই নিহত ব্যক্তিদের মাত্র একটাই অপরাধ ছিল, আর তা হলো ইসলামী আদর্শের প্রতি তাদের অটল বিশ্বাস। কামাল পাশা ইসলামী ইবাদত, ইসলামী রীতিনীতি ও আদব কায়দা সবকিছু নিষিদ্ধ করে দেয়। এভাবে ইসলাম বিরোধী ও ইহুদি প্রভাবান্বিত পরিবেশ সৃষ্টি হবার ফলে মধ্যপ্রাচ্যে ইহুদিদের রাষ্ট্র স্থাপনের পথ প্রশস্ত হতে থাকে। আরব অনারব বিদ্বেষে মুসলিম শক্তি দুর্বল হয়ে যায় এবং ফ্রিমেশন আন্দোলনের প্রভাবে কামাল পাশার ইসলাম বিরোধী তৎপরতা ইহুদিদের উদ্দেশ্য সিদ্ধির পথ প্রশস্ত করে দেয়। ইহুদি চক্রান্ত একদিকে যেমন মুসলমানদের মধ্যে অন্তর্বিরোধ সৃষ্টি ও নানাবিধ ছদ্ম আন্দোলনের মাধ্যমে যুব সমাজকে ইসলামের প্রতি বিরূপ ভাবাপন্ন করে তোলার কাজ করে যাচ্ছিল, ঠিক তেমনইভাবে অপরদিকে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র কায়েম করার জন্য আন্দোলনও চালিয়ে যেতে থাকে। 1916 সালে ইহুদিদের বিশ্ব সংস্থা ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনায় লিপ্ত হয় এবং এর ফলে 1917 সালে ব্রিটিশ সরকার বালফোর ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের জাতীয় আবাসভূমি স্থাপনের দাবি সমর্থন করে। বালফোর ঘোষণাটিতে লেখা ছিল এমন যে, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মহামান্য ব্রিটিশ রাজার সরকার ইহুদি আন্দোলনের প্রতি আন্তরিক সহানুভূতি পোষণ করে এবং ফিলিস্তিনি ইহুদিদের জাতীয় আবাসভূমি স্থাপনের দাবি সমর্থন করে। এতসঙ্গে আমি একথাও ঘোষণা করছি যে ব্রিটিশ সরকার ইহুদিদের লক্ষ্য অর্জনের জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা করবে। তখনকার ব্রিটিশ পররাষ্ট্র উজির আর্থার জেমস বালফোর এই ঘোষণাটি স্বাক্ষর করেন। 1937 সালে রয়্যাল ফিলিস্তিন কমিশনের নিকট সাক্ষ্যদানকালে তৎকালীন ব্রিটিশ উজির আজম এই কথা স্বীকার করেন যে প্রথম বিশ্বযুদ্ধে ইহুদি সম্প্রদায় মিত্র শক্তির সঙ্গে সহযোগিতা করায় পুরস্কার স্বরূপ পূর্ব নির্ধারিত গুপ্ত চুক্তি মোতাবেক ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের আবাসভূমি স্থাপনের আন্দোলন সমর্থন করে। যদিও এই ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের রাষ্ট্র স্থাপনের কথা উল্লেখ করা হয়নি, কিন্তু ইহুদি সম্প্রদায় এই ঘটনাটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইহুদিদের নিয়ে এসে ফিলিস্তিনে জড়ো করতে শুরু করে। এদিকে 1923 সালে জাতিপুঞ্জ ফিলিস্তিনকে ব্রিটেনের অচিগিরিতে সমর্পণ করে। বালফোর ঘোষণার পর ইহুদিদের ফিলিস্তিনে আমদানির যে অভিযান শুরু হয়েছে, সে অভিযান আরও জোরদার হয়েছিল ফিলিস্তিনে ব্রিটেনের অচিগিরি প্রাপ্তিতে। 1918 সালে ফিলিস্তিনে মোট জনসংখ্যার মাত্র 1% ছিল ইহুদি এবং এদের সর্বমোট সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। কিন্তু পরবর্তী বছরগুলোতে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা গণহারে বাড়তে থাকে। 1923 সালের ফিলিস্তিনের জনসংখ্যার রিপোর্ট অনুসারে তখন পর্যন্ত ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা ছিল 35,000। এরপর 1931 সালে এর সংখ্যা গিয়ে পৌঁছল 81,000-এ। 1931 সালের 10 বছর পর অর্থাৎ 1941 সালে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 2,50,000-এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর লক্ষ লক্ষ যুদ্ধবিধ্বস্ত গৃহহীন লোকদের পুনর্বাসনের সমস্যা দেখা দেয়। এদের মধ্যে বিপুল সংখ্যক ইহুদিও ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট মিস্টার ট্রুমান তার সমসাময়িক উজির আজম মিস্টার এটলির সঙ্গে পত্র আলাপ করে ফিলিস্তিনে 1 লক্ষ যুদ্ধবিধ্বস্ত ইহুদিদের বসবাসের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। মিস্টার এটলি এই বিষয়ে বিবেচনা করার জন্য মার্কিন ও ব্রিটিশ প্রতিনিধিদের একটি যুক্ত কমিটি গঠনের প্রস্তাব করেন। মিস্টার ট্রুমান এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। 12 জন সদস্যের এই কমিটি ওয়াশিংটন, লন্ডন এবং কায়রো সফর করে ইহুদি, মুসলিম ও খ্রিস্টানদের বক্তব্য শোনেন। 1946 সালের 30 এপ্রিল তারিখে যুগপৎ লন্ডন ও ওয়াশিংটন থেকে কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টে ফিলিস্তিনে 1 লাখ ইহুদি বসবাসের ব্যবস্থা করার সপক্ষে মত প্রকাশ করা হয়। তবে কমিটির সুপারিশে স্পষ্ট ভাষায় একথা উল্লেখ করা হয়েছিল যে ফিলিস্তিনে ইহুদি ও মুসলমান কেউ কারো উপর প্রাধান্য বিস্তার করতে পারবে না, বরং ইহুদি, মুসলমান ও খ্রিস্টান এই 3 জাতিরই ফিলিস্তিনের সমান অধিকার থাকবে। রিপোর্টের শেষাংশে যে শর্তটি উল্লেখ করা হয়
তার জন্য ইহুদি সংগঠনগুলো এই রিপোর্টের তীব্র প্রতিবাদ জানায়। কানাডা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকায় বিপুল সংখ্যক ইহুদি বসবাসের ব্যবস্থা করা সম্ভব ছিল। এমনকি প্রেসিডেন্ট ট্রুমানও আমেরিকায় ইহুদিদের স্থান দিতে একসময় রাজি হয়েছিলেন। কিন্তু ইহুদি সম্প্রদায় এসব প্রস্তাব গ্রহণ করেনি। এরা ব্রিটেনের অচিগিরির সুযোগে সমগ্র আরব জাহানের প্রতিবাদ সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনে আনয়নের অভিযান আরও জোরদার করে দেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরপরই 6 লাখ ইহুদিকে ফিলিস্তিনে এনে বসানো হয়। এবার ইহুদি সম্প্রদায় ফিলিস্তিনে মজবুত হয়ে বসার ব্যবস্থা করে। ব্রিটিশের ছত্রছায়ায় ফিলিস্তিনে হেগনা ও ইরগুন নামে দুটি সন্ত্রাসবাদী সশস্ত্র ইহুদি সংগঠন কায়েম হয় এবং এরা মুসলমানদের উপর নির্বিচারে জুলুম নির্যাতন শুরু করে দেয়। ফলে দাঙ্গা হাঙ্গামা ও খুন খারাপি চরম আকার ধারণ করে। ব্রিটিশ সরকার অবশেষে বিষয়টি জাতিসংঘের নিকট পেশ করে দেয়। 1947 সালের 28 এপ্রিল তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন হয়। ফিলিস্তিনের অবস্থা তদন্ত করে ওই বছরেই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের নিকট এই বিষয়ে রিপোর্ট পেশ করার জন্য এই অধিবেশনেই 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্য ছিল অস্ট্রেলিয়া, কানাডা, চেকস্লোভাকিয়া, গুয়েতমালা, ভারত, ইরান, নেদারল্যান্ড, পেরু, সুইডেন, উরুগুয়ে এবং যুগোস্লোভিয়া। ইহুদি জাতি ওই সময় চিৎকার করে ঘোষণা করতে শুরু করলো যে জাতিসংঘ যে সিদ্ধান্তই করুক না কেন, ফিলিস্তিনি ইহুদিদের স্বাধীন রাষ্ট্র ছাড়া অন্য কোনো প্রস্তাবে এরা সম্মত হবে না। যথাসময়ে কমিটির রিপোর্ট প্রদান করে। ওই রিপোর্টে কমিটির সদস্যগণ দুই ভাগে বিভক্ত হয়ে দুই ধরনের সুপারিশ করেছিলেন। কানাডা, চেকস্লোভাকিয়া, পেরু, গুয়েতমালা, নেদারল্যান্ড ও উরুগুয়ে ফিলিস্তিনকে বিভক্ত করে দুটি পৃথক রাষ্ট্র কায়েম করার প্রস্তাব করে, আর ভারত, যুগোস্লোভিয়া ও ইরান একটি ফেডারেল রাষ্ট্র গঠন করার সুপারিশ করে। জাতিসংঘ সাধারণ পরিষদ এই উভয় প্রস্তাব একটি অ্যাডহক কমিটির নিকট সোপর্দ করে দেয়। এই কমিটিতে গুয়েতমালা ও উরুগুয়ে ফিলিস্তিনকে বিভক্ত করার জন্য জোরদার ওকালতি শুরু করে। এদের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য বর্তমান ইসরায়েল রাষ্ট্রে গুয়েতমালা ও উরুগুয়ের নামে অনেক রাস্তাঘাটের নামকরণ করা হয়েছে। পাকিস্তানের প্রতিনিধি এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন। তুমুল বিতর্কের পর ভোট গ্রহণ করা হয় এবং 29-13 ভোটে ফিলিস্তিন বিভক্তির প্রস্তাব পাশ হয়ে যায়। রাশিয়া ও আমেরিকা উভয় বিভাগের পক্ষে ভোট দেয়, কিন্তু সাধারণ পরিষদে 2/3 ভোটে প্রস্তাবটি উত্তীর্ণ না হলে তা কার্যকরী হয় না বিধায় 1947 সালের 26 নভেম্বর তারিখে সাধারণ পরিষদে প্রস্তাবটি সম্পর্কে বিবেচনা করা হবে বলে স্থির করা হয়। ওই তারিখ পর্যন্ত অবস্থা ইহুদিদের অনুকূলে ছিল না, তাই বৃহৎ শক্তিগুলো নানা প্রকার টালবাহানা করে ভোট গ্রহণে বিলম্ব করতে থাকে। আর অপরদিকে ইহুদি নেতাগণ পৃথক পৃথকভাবে জাতিসংঘের সদস্যদের সাথে দেখা করে অবস্থা অনুকূলে আনয়নের জন্য প্রবল চেষ্টা শুরু করে দেয়। আর আমেরিকাও ওই সময় ইহুদিদের অনুকূলে ভোটদানের জন্য সদস্য দেশগুলোকে চাপ দিতে থাকে। 29 নভেম্বর পর্যন্ত ইহুদিদের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং এদিনই 33-13 ভোটে ফিলিস্তিন বিভাগের প্রস্তাব গৃহীত হয়। 10টি দেশ ভোটদানে বিরত ছিল এবং একটি দেশ পরিষদে অনুপস্থিত ছিল। প্রস্তাব গ্রহণের সঙ্গে সঙ্গেই পরিষদে হাঙ্গামা শুরু হয়ে যায় এবং এই গোলমালের মধ্যেই আরব রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত মেনে নিতে তাদের অস্বীকৃতি ঘোষণা করে দেয়। সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন রাশিয়া ও আমেরিকা ফিলিস্তিন বিভাগের ব্যাপারেই সর্বপ্রথম একমত হয়। এই ফয়সালার পর ফিলিস্তিনে ইহুদিদের অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়। ইহুদি সন্ত্রাসবাদী দলগুলো জোর জবরদস্তি করে মুসলমানদের ঘরবাড়ি ও সংসার সম্পত্তি দখল করে নেয়। জাতিসংঘ এই প্রস্তাব গ্রহণ করার পর মাত্র 100 দিনের মধ্যে এই অসভ্য ইহুদিরা 17,000 মুসলমানকে শহীদ করে। সমগ্র মুসলিম জাহান এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। তাই জাতিসংঘের সাধারণ পরিষদে বিষয়টি সম্পর্কে পুনরায় আলোচনা শুরু হয়। 1948 সালের 20 এপ্রিল তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রতিনিধি ফিলিস্তিন বিভাগ কার্যকরী করা সাময়িকভাবে স্থগিত রেখে ফিলিস্তিনকে সাময়িকভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে আনয়নের প্রস্তাব পেশ করে। বেশ কিছুদিন যাবৎ জাতিসংঘের সাধারণ পরিষদে বিষয়টি সম্পর্কে আলাপ আলোচনার প্রহসন হয়। 14 মে রাত 12টায় ফিলিস্তিনে ব্রিটেনের অচিগিরি শেষ হয়ে যাবার মেয়াদ ছিল, তাই ওই তারিখের মধ্যেই একটা ফয়সালা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। এদিকে ইহুদি নেতা ওয়াইজম্যান মার্কিন প্রেসিডেন্ট ট্রুমানের সঙ্গে গোপনে যোগাযোগ করে একটা নয়া ষড়যন্ত্রে লিপ্ত হয়। 14 মে রাত 12টায় ফিলিস্তিনে ব্রিটেনের অচিগিরির মেয়াদ শেষ হয়ে যায়। ওয়াশিংটনের সময় মোতাবেক তখন সকাল 6টা। 1 মিনিট পরেই ইহুদি নেতা বেন গুরিয়ান স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘোষণা করে এবং এর মাত্র 10 মিনিট পর ওয়াশিংটন সময় সকাল 6:11 প্রেসিডেন্ট ট্রুমান ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। ঠিক ওই সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রতিনিধি কর্তৃক ফিলিস্তিনকে সাময়িকভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে আনয়নের প্রস্তাব সম্পর্কে আলোচনা হচ্ছিল। এদিকে শান্তি ও ন্যায়নীতির অপর দাবিদার রাশিয়া আমেরিকার পরপরই ইসরায়েলকে স্বীকৃতি দান করে। এভাবেই পৃথিবীতে শান্তি ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জোর গলার দাবিদার দুটি দেশ আরব মুসলিমদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে ইসরায়েল রাষ্ট্রকে মুসলিম জাহানের বুকে বিষাক্ত ছুরির মতো বসিয়ে দেয়।
আরব মুসলমানগণ ইসরায়েলকে স্বীকার করে নিতে পারেনি, তাই বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের মাধ্যমে এই নয়া রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই তারা জিহাদ ঘোষণা করেন। মধ্যপ্রাচ্যের তৎকালীন শক্তিশালী ইসলামী আন্দোলন ইখওয়ানুল মুসলিমিন জানমাল দিয়ে জিহাদে অংশগ্রহণ করে। 8 মাস পর্যন্ত এই যুদ্ধ স্থায়ী ছিল এবং পরবর্তীতে জাতিসংঘের হস্তক্ষেপের ফলে এ যুদ্ধের বিরতি ঘটে। যুদ্ধবিরতি রেখার উভয় পার্শ্বেই জাতিসংঘের সৈন্য মোতায়েন করা হয়। নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত আরব মুসলমানদের বসবাসের জন্য জাতিসংঘ তাঁবু সরবরাহ করে এবং তাদের ভরণ পোষণের জন্য জাতিসংঘ তহবিল থেকে খোরপোশের ব্যবস্থাও হয়। 1957 সালে জাতিসংঘের প্রকাশিত এক হিসেব থেকে জানা যায় যে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে অসংখ্য আরব মুজাহিদগণ জাতিসংঘ থেকে সাহায্য লাভ করে, যেমন জর্দানের 5 লাখ, লেবাননের 1.5 লাখ, গাজায় 3 লাখ, সিরিয়ায় 1 লাখ। এছাড়া ইরাক, মিশর, সৌদি আরব এবং ইয়েমেনেও লাখ লাখ আরব মুহাজির ফিলিস্তিনে পুনর্বাসনের অপেক্ষায় দিন গুনছেন। তাদের অনেক সন্তান সন্ততি তাঁবুতেই জন্মেছে এবং তাঁবুতেই যৌবন পদার্পণ করেছে। এদের সমগ্র জীবনই মুহাজির হিসেবে তাঁবুতে কেটে যাবে কিনা এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। 1967 সালের যুদ্ধে আরও বিপুল সংখ্যক মুসলমান ফিলিস্তিনের গড়বাড়ি থেকে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বর্তমানে ইসরায়েল রাষ্ট্রের আওতায় যেসব মুসলিম বাসিন্দা রয়েছে তাদের অত্যন্ত কষ্টে দিন অতিবাহিত করতে বাধ্য করা হচ্ছে। সমগ্র ইসরায়েলে জরুরি অবস্থার ঘোষণা করে শাসন কার্য সামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। সামরিক শাসকগণ দেশের বিভিন্ন এলাকায় মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এসব এলাকার মুসলমান অধিবাসীগণ সামরিক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও যেতে পারে না। এলাকার বাহির থেকে কোনো আত্মীয় স্বজনকে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না জনকল্যাণ ও জননিরাপত্তার নামে। সামরিক শাসকগণ যে কোনো জমি বা সম্পত্তি দখল করে নেওয়ার ক্ষমতা লাভ করেছে। এই ক্ষমতার অপব্যবহার করে তারা মুসলমানদের চাষের জমি ও দোকানপাট দখল করে নিয়ে ইহুদিদের দিয়ে দিচ্ছে। ইহুদিদের পরিচালিত প্রতিষ্ঠানগুলো থেকে মুসলমান কর্মচারী ও শ্রমিকদের পাইকারি হারে বরখাস্ত করা হচ্ছে। যারা এখনও চাকরি হারায়নি তাদের বেতন অত্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। নানাবিধ চুতানাতা তালাশ করে মুসলমানদের মারপিট ও দৈহিক নির্যাতন করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার অজুহাতে বিশেষ বিশেষ এলাকা থেকে মুসলমানদের বাড়িঘর কেড়ে নিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। মোট কথা তারা যেভাবে পারছে সেভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। দর্শক, এভাবে এই অভিশপ্ত ইহুদিরা মুসলমানদের ভূমি জবরদখল করে নিয়েছে এবং সেখানে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আর মুসলমানদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে। আমরা বাঙালি মুসলমানরা এর বিরুদ্ধে কোনো কথা বলি না, এমনকি অনেকে জানিও না ইহুদিদের চক্রান্ত সম্পর্কে। আজ মুসলমানরা সারা বিশ্বে নির্যাতিত হচ্ছে, তবু আমরা চুপ করে আছি। যেদিন আমরা নিজেরাই নির্যাতিত হব সেদিনই বুঝতে পারবো এতদিন চুপ করে থাকার পরিণাম। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ক্লান্তি লগ্নে আপনাদেরকে বলতে চাই, নিজেদের জায়গা থেকে ইসলামের জন্য কাজ করতে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখুন। কোথাও কোনো মুসলমান নির্যাতিত হলে তার পাশে গিয়ে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।